রাজনীতি করতে চাও, দেশে আসো, রাজনৈতিক ভাবে খেলি। দেখা না দিলে বন্ধু কথা কইও না। তো এরা দেখা দেয় না ফেসবুকে মাছের মতো, মাছ যেমন অক্সিজেন নেওয়ার জন্য বলে ফুটকুরি ছাড়ে, ওইভাবে তারা আজকে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এদেরকে নিয়ে নানান ধরনের অপপ্রচার এবং প্রোপাগান্ডা ছড়ায়। কিন্তু আমি বলেছি আজকে থেকে এদেরকে আপনারা এই সমস্ত কথাবার্তা কান দিবেন না, এদেরকে ইগনোর করুন। এদের দেখবেন এমনি ভাত শেষ। এই 3 কোটি প্রবাসী বিকাশ নুরির পদত্যাগ চায়। বিকাশ নুরির যদি পদত্যাগ না হয়, এই 3 কোটি প্রবাসী রেমিটেন্স শাটডাউন করে দেবে। যতক্ষণ প্রবাসীদেরকে না ডাকবি বাপ, তোর কোনো নাই সোশ্যাল মিডিয়াত মাফ। তোর মতন বিকাশ নোর 10-15 ফিডাইয়া মানুষ করছি আগে ওই, আর তুই তো একটা ফিফরার বাচ্চা। তোর আমি এখনো সময় আছে বলতাছি, আমার মুখ খারাপ করিস না, তোর কুত্তার মতন ফিডামু সোশ্যাল মিডিয়ার ভিতরে। পুলিশ স্কোয়াড যখন থাকবে না, আপনাদেরকে এই গণ অধিকার যারা করেছে এতদিন, এই মানুষগুলো আপনাদেরকে রাস্তায় ফেলে পিটাবে। এইটা আপনারা মনে রাখেন যে একটা সম্ভাবনাময় রাজনৈতিক দলকে আপনারা শেষ করে দিচ্ছেন। এখন আপনাদের কোনো কার্যক্রম আছে? দুধ কলা দিয়ে যদি কাল সাপ পুষেন, একদিন সেই সাপের বলে আপনার জীবনও যেতে পারে। বর্তমান সরকারের বয়স কিন্তু 6 মাস হয়ে গেছে। 5 বছর হায়াত এই সরকারের। যে কোনো সরকারই আসুক তার হায়াত থাকে 5 বছর, আবার নতুন হায়াত পায়। কিন্তু এই 5 বছরের মধ্যে 6 মাস চলে যাওয়া মানে অনেক দিন চলে গেছে। কিন্তু সরকার কিন্তু এখন হামাগুড়ি দিয়ে হাঁটতেছে না, এখন প্রায় কিশোর হয়ে গেছে। এই কিশোর বয়সী সরকার কেন ওনাদের দেশে যেতে চাচ্ছে না, এটার পিছনে কারণ কি? পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ভিপি নূর চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন, লিমিট ক্রস করেছেন। অবশ্যই ভিপি নূর ইনস্ট্যান্ট শাস্তি পাচ্ছে। প্রথমে থাকা ভিডিও ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। ইলিয়াস নাকি গুজব ছড়ায়, ইলিয়াস নাকি সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে। এই বিষয়টা আমরা আজকে বুঝে দেখবো সত্যি সত্যি ইলিয়াস সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে কিনা। তার পাশাপাশি যেটা কয় না বিলো দ্য বেল্ট, সেই খেলা শুরু করেছে। কইতেছে ইলিয়াস নাকি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে। উরে বাবা, ভিডিওর ভিউ থেকে সোশ্যাল ব্লেড নামে একটা সাইট আছে, উঠে গেলে দেখতেন যে এই কোন সাইট কোন ইউটিউব চ্যানেলের কেমন ইনকাম হবার পারে, এটা ধারণা দেওয়ার চেষ্টা করে। ওইটা দেখে বাঙালিটা ভাবিছে বা এটা চমৎকার জায়গা পেয়েছি, তো বিশাল প্রচুর জ্ঞান আহরণ করেছি। তো তারপরে উটি থেকে ওগুলো নিয়ে এসে কপি পেস্ট করে ওই জ্ঞান বিলানোর চেষ্টা করে। যারা অনেকদিন থেকে ইউটিউবিং করেন, ইউটিউব করতে করতে বাল পাকায় ফেলছেন, তারা ইলিয়াসের ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইলিয়াসের ভিডিওর বেশিরভাগ ভিডিওর মনিটাইজেশন মানে টাকা আসে না আর কি। এইটা শুধু ইলিয়াস না, সারা দুনিয়া যারা অ্যাক্টিভিজম করে তাদের জন্য এটা একটা বড় সমস্যা। কারণ তাদের ভিডিওতে ভায়োলেন্স থাকে, ভায়োলেন্ট ছবি থাকে, ভায়োলেন্ট ক্লিপ থাকে। এইসব থাকলে যারা ইউটিউবে বিজ্ঞাপন দেয় না পণ্যে, ওইরা বিজ্ঞাপন দিতে রাজি হয় না। ওদের একটা স্ট্যান্ডার্ড আছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড। ওইটার মধ্যে ভায়োলেন্ট ছবি, রক্তপাত ইত্যাদি ইত্যাদি এইসব থাকলে ভিডিও মনিটাইজেশন করা যায়। এটা ছাড়াও ওই দেখেন পুলিশ মার্চ করছে, মারিচ্ছে, এই সমস্ত জিনিস থাকলে, মিলিটারি মার্চ করছে, রক্তপাত হচ্ছে, এইরকম জিনিস থাকলে কখনোই ওই ভিডিও মনিটাইজেশন করা যায়। এটা ছাড়াও আরো সমস্যা আছে, সেটা হইতেছে পলিটিক্যাল ভিডিওতে রিপোর্ট হয়, প্রচুর রিপোর্ট হয়। অনেক বেশি যদি রিপোর্ট হয় তাহলে মনিটাইজেশন অফ হয়ে যাবে। ইলিয়াস যদি মিলিয়ন মিলিয়ন ডলার কামাইতো তাহলে উবের চালায়, তার পেট চালাইতে হইতো। যারা মেলা চেষ্টা চরিত্র করিছে, ইউটিউবার হবি, ফেসবুকার হবি, মেলা মানুষ চিনবি, যারা যখন পারেনি তখন ওই ঈর্ষা ওটা ঢেলে দেয় ইলিয়াসের উপরে। আপনি চিন্তা করেন যে ছেলেটা সারাদিন আসে উবের চালায় নিজের পেট চালানোর জন্য, কতখানি নির্মম, কতখানি অসংবেদনশীল হইলে, কতখানি প্রতিহিংসা পরায়ণ হইলে এইরকম একটা অপবাদ দেয় একজন অ্যাক্টিভিস্ট। ইলিয়াসের হয়তো সীমাবদ্ধতা আছে, সবারই আছে, আমারও আছে। কিন্তু বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে, বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রশ্নে ইলিয়াস কখনো কোথাও কাউকে ছাড় দেবে না। ইলিয়াস ব্যক্তিগত লাভের জন্য দেশের স্বার্থকে কোনোদিন বিকায় দেবে না, এটা বিক্রি করবে না। এই জন্যই দেশের মানুষের অকাতর ভালোবাসা পাইছে। দেশের মানুষ না যখন কাউরে ভালোবাসে এমনি এমনি ভালোবাসে না, সে বুঝে যে কারে ভালোবাসা যায় আর কারে যায় না। অবাক ব্যাপার হইতেছে কি, যারা একসময় ইলিয়াসের ভিডিও প্রশংসা করেছিল এখনই তারা উচ্চ কণ্ঠে সমালোচনা করছে। যাই হোক, আসেন আমরা দেখি ইলিয়াসের ভিডিও নিয়ে কথা বলি। আমি আসলে ভিডিওর কন্টেন্ট নিয়ে কথা বলবো। আমি দেখবো যে
এই যে গুজব টুজব বলতেছে, সত্য মিথ্যা মিশানো বলতেছে, ওই বিষয়টাই দেখবো। আসলে আমরা আসলে দেখি সত্য কারে বলে। দেখেন, আমরা যদি ধর্মের দিক থেকে দেখি তাইলে সত্য কই থাকে? সত্য কিন্তু সবসময় খোদাই, ঐশ্বরিক, এটা আদার ওয়ার্ল্ডে থাকে, এটা ঈশ্বরের কাছে থাকে, সৃষ্টিকর্তার কাছে থাকে। আমরা সত্যের নিকটবর্তী হওয়ার চেষ্টা করি। মিডিয়ার কাজ কি সত্য বলা? প্রশ্ন শুনে মনে হতে পারে হ্যাঁ, মিডিয়ার কাজ তো সত্য বলাই। আসেন আমরা একটা ঘটনা দিয়ে এই মিডিয়ার সত্য বলার ঘটনাটা দেখি। ওই যে প্রথম আলোর সামনে যে জিয়াফতের ঘটনা ঘটেছিল না, জিয়াফতের দিন কি করেছিল? পুলিশ পিটাইছিল, তাই না? বিনা উস্কানিতে আলো নিভাই দিয়া সবাই পিটায় সরাই দিছিল লাঠিচার্জ করে। কিন্তু ওই ঘটনা প্রথম আলো কিভাবে লিখলো যারা ওইখানে জিয়াফত করতে গেছিল তারাই বিশৃঙ্খলা করেছে, তাই না? হ্যাঁ, বিশৃঙ্খলা কে করলো? যারা জিয়াফত করতে গেছিল, যারা মাইক খেলো, তারাই নাকি বিশৃঙ্খলা করছিল। স্পষ্ট ভিডিও ফুটেজ আছে, আমি দেখাইছি, আজ আর দেখাইলাম না। দেখেছেন তো, আলো নিভাই দিয়ে খুব শান্ত, বিনা উস্কানিতে যে জমায়েত তার উপরে লাঠিচার্জ শুরু করলো বিনা কারণে। ওইখানে আলো নিভাইছে পুলিশ, কখনো ওখানে আলো নিভানো হয় না। তার মানে পুলিশ জানতো, প্রস্তুতি নিছে যে তা মারবে, তারপরে বিনা উস্কানিতে ঝাঁপায় পড়ছে। শুধু যে ঝাঁপায় পড়ছে তাই না, একজন অ্যাক্টিভিস্টকে ধরে প্রথম আলো অফিসের মধ্যে ধরে নিয়ে গেছে, ওইখানে বিভৎসভাবে নির্যাতন করছে। প্রথম আলো নিউজে ওইগুলো আছে যে আলো নিভাই দেওয়া হয়েছিল, বিনা উস্কানিতে মারপিট করা হয়েছে, একজনকে প্রথম আলোর অফিসে নিয়ে যায় মারপিট করা হয়েছে, আছে নাই? তার মানে প্রথম আলো ঘটনার একটা দৃষ্টিকোণ থেকে, তাদের দৃষ্টিকোণ থেকে সংবাদ হিসেবে উপস্থাপন করছে। প্রথম আলোর উল্টা পাশের অংশ যারা, মানে আমরা, তাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিছে। সত্যটা কি? আমরা যেটা বলছি সেটা নাকি প্রথম আলো যেটা বলছে সেটা? সম্ভবত এই ঘটনার আরো অনেক দৃষ্টিকোণ আছে, কারণ আমরা দুইটা পক্ষ, প্রথম আলো এবং আমরা। প্রথম আলো একটা পক্ষ, আমরা আর একটা পক্ষ। তাহলে একটা তৃতীয় নিরপেক্ষ বা অন্য আর একটা পক্ষ, আরো 3-4টা পক্ষ থাকতে পারে। সবগুলো দৃষ্টিকোণ কি একটা সংবাদ মাধ্যম প্রকাশ করে না? সে করে তার জন্য যেটা সবচেয়ে সুবিধাজনক সেটা প্রকাশ করে। মিডিয়া যা প্রকাশ করে সেটা ঘটনার প্রতিক্রিয়া প্রকাশ করে, ঘটনা না। আসল ঘটনাকে সে পুনর্নির্মাণ করে, বানায়। সে পুনর্নির্মিত ঘটনাকে একটা ঘটনা হিসাবে প্রচার করে, এবং এই ঘটনার বাইরে যেগুলো, সেগুলো হয়ে যায় গুজব। আমি একটা এক্সাম্পল দিই। মানবতা বিরোধী অপরাধের আদালতে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা হয়েছিল। দুনিয়ার সব সাক্ষ্য আইনকে বুড়ে আঙুল দেখায় সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা হয়েছিল। আমরা বলছিলাম এইটা হইতে পারে না, এটা অন্যায়, এটা অপরাধ, এইভাবে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা যায় না। সংবাদপত্রে যদি সত্য কথাই লেখা থাকে তাহলে তাকে সাক্ষ্য হিসেবে ধরতে অসুবিধা কোথায়? অসুবিধা এখানেই, সংবাদপত্রে সত্য কথা লেখা থাকে না, লেখা থাকে একটা দৃষ্টিকোণ। আসলে ক্ষমতা সংবাদ তৈরি করে, ঘটনাকে পুনর্নির্মাণ করে, তার বয়ানের বাইরে সে যেটা বলতে চায় সেটার বাইরে যেটা, সেটাকে সে গুজব বলে উড়ায় দেয়। সে নিজের বয়ানকে সত্য বলে দাবি করে, আর বয়ানের বাইরে যেটা সেটা হইতেছে গুজব। এবার বুঝছেন তো? আমারও তো বলে গুজব বাজ, আমি তো পত্রিকার নিউজ ফিউজ রেফারেন্স দেখাই, তারপরেও আমি নাকি গুজব ছড়াই। তার মানে গুজব হইতেছে তার বয়ানের বাইরে যেটা, তার বিশ্বাসের বাইরে যেটা, সেটাই গুজব। কিন্তু ধরেন মিডিয়া যেটা প্রকাশ করে অথবা যেটাকে তারা গুজব বলে দাবি করে, এটা কিন্তু সত্য বা মিথ্যার বিষয় না, এই দুইটাই হইতেছে পারসেপশন। এটাকে বলা যাইতে পারে ধারণা। কোন পারসেপশন, কোন ধারণাকে লোকে বিশ্বাস করে, এটাকে বিশ্বাসযোগ্য বলে মনে করে। এমনকি এইরকম ধারণা যে ক্ষমতার গদিকেও কাঁপায় দিতে পারে। আপনি যেটাকে বিশ্বাসযোগ্য বলে ভাববেন সেটা কিছু পূর্ব শর্ত আছে, সেই পূর্ব শর্তগুলো পুরো হইলে বিশ্বাস পোক্ত হয়। আমি একটা এক্সাম্পল দিই। ধরেন র‍্যাব কইতেছে যে হেলিকপ্টার থেকে হয় নাই, কিন্তু আমরা জানি, আমরা বিশ্বাস করি হেলিকপ্টার থেকে। তার মানে বুঝছেন তো, আমরা যেটা মনে করতেছি এটা বিশ্বাসযোগ্য। ধরেন গার্মেন্টস এর কোন শ্রমিকের উপরে বা বাসায় কাজের মেয়ে, কাজের ছেলের উপরে যে টর্চার হয়, এই ঘটনাগুলো খুবই বিশ্বাসযোগ্য ঘটনা। 1857 সালে সিপাহী বিপ্লব হয়েছিল, ওইখানে রটনা হয়েছিল যে ওই যে কার্তুজের মধ্যে শুকর আর গরুর চর্বি একসাথে মিশাই দেওয়া হয়েছে এবং কার্তুজটা মুখ দিয়ে কাটতে হইতো। ওটা একটা বিশ্বাসযোগ্য বিষয় ছিল। এই যে পারসেপশন বা জনতার মধ্যে যে ধারণা, বিশ্বাসযোগ্য ধারণা তৈরি হয়, এইটাকে নিয়ন্ত্রণ করার জন্যই মিডিয়ার জন্ম। মিডিয়া মানেই জনতার পারসেপশন বা ধারণাকে নিয়ন্ত্রণ করা। মিডিয়া মানেই একটা প্রোপাগান্ডার মেশিন। মিডিয়া কোন একটা পারসেপশন বা ধারণাকে সত্য বলে দাবি করে রটাইতে থাকে। এখন ক্ষমতার কি দরকার? এই পারসেপশনটাকে কন্ট্রোল করা দরকার। তো কারণ আমরা দেখতেছি যে এই পারসেপশন গুলো ক্ষমতার গদিকেও কাঁপায় দিতে পারে। তাহলে ক্ষমতার যেটা দরকার সেটা হইতেছে কতগুলো ঘটনাকে বানানো হিসাবে আর কতগুলো বানানোর জিনিসকে ঘটনা হিসাবে রটনা করা। তার মানে সে ঘটনাকে গুজব বলবে এবং বানানো জিনিসকে ঘটনা হিসাবে রটনা করবে। বুঝছে? এই যে মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, যা যা আছে, এই সমস্ত ফর্মাল মিডিয়ার এইটার পারপাস বা উদ্দেশ্য একটা, সত্য বা মিছা বা গুজব নাম দিয়ে এই কাজটাই করে। তাহলে পাওয়ার বা ক্ষমতা কেন পারসেপশনকে বা ধারণাকে এত ভয় পায়? কারণ পাওয়ার সবসময় ভালো, এটা সবসময় সহিংস। তো ঘটনা যদি নাও থাকে, বানায় বানায় কইলেও লোকে বিশ্বাস করে প্রায়। তার মানে এই যে প্রি কন্ডিশন হচ্ছে যে ক্ষমতা সবসময় সহিংস, পূর্ব শর্তে সহিংস। তাই সে সহিংসতা যদি নাও করে, যদি কেউ বানাও বলে যে ম্যাচটা এটা পুলিশ আমারে, এটা বিশ্বাস করে ফেলবে। মানুষের জ্ঞানের শুরু কই থেকে?
আন্দাজ থেকে, অনুমান থেকে। আমরা বিজ্ঞানের ভাষায় বলি হাইপোথিসিস। হাইপোথিসিসকে প্রমাণ করে বা অপ্রমাণ করে জ্ঞান অগ্রসর হয়। মানুষের হুশ, কালচার, তার এলেমের গোড়া হচ্ছে আন্দাজ বা অনুমান। যে আন্দাজ করে না সে বেহুশ। ক্ষমতা, আপনার আন্দাজের ক্ষমতাকে নাম দেবে গুজব, কিন্তু আন্দাজ করাটা আপনার হক, আপনার অধিকার। ক্ষমতার দাবরা নিতে হয়তো জাহির করতে পারবেন না আপনার আন্দাজ, কিন্তু আপনার আন্দাজের হক নাই এইটা মনের ভিতরে কখনো মাইনা নেবেন না। গায়ের জোরে হয়তো লাগতে না পেরে পিছিয়ে আসবেন, কিন্তু বেহুশ হইয়েন না কখনো। মনে রাখবেন আন্দাজ করা আপনার হক। ইলিয়াস যা করে সেটা কি গুজব? ইলিয়াস তার যে ভিডিওগুলো করে, এই ভিডিও কোন ক্যাটাগরির ভিডিও বলেন তো, কোন টাইপের? এইটার যারা ইলিয়াসের সমালোচনা করে তারা কি কখনো দেখছে? ইলিয়াস করে এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি। এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি এটা আসলে কি আসেন এটা বুঝে দেখি। এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি শিরোনাম ব্যবহার করা হয় যখন কোনো ডকুমেন্টারি একটা বিষয় অনুসন্ধান করে এবং প্রমাণ সংগ্রহের পাশাপাশি সম্ভাব্য ধারণা বা অনুমান তুলে ধরে। ইলিয়াস এটা লিখে দেয় তার প্রত্যেকটা এপিসোডের সামনে। তার মানে ভিডিওতে সত্য এবং প্রমাণের পাশাপাশি সে অনুমানও তুলে ধরে। তাহলে সমালোচনা কেন? কেন বলা হয় ইলিয়াস গুজব ছড়ায়, সত্যের সাথে মিথ্যা মেশায়? কারণ ইলিয়াস ক্ষমতার বানানো ঘটনাকে পুরা ঘটনা বলে, সত্য ঘটনা বলে মানতে নারাজ। সে বেহুশ হয় নাই, সে তার হুশ ধইরা রাখছে। যেই ঘটনা ঘটছে তার ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন বয়ান কইরা সে বলতে চায় ক্ষমতা যেটা বলতে চায় না। ক্ষমতা যেটা বলতে চায় তার চাইতে ভিন্ন বয়ান ইলিয়াস দেয়। বিলিভেবল বয়ান, বিশ্বাসযোগ্য বয়ান ইলিয়াস দেয়। আসিফ নজরুল ক্ষমতা মানল, ইলিয়াসের ভিডিওতে বিপর্যস্ত হয়েছে এবং হইতেছে। কারণ ক্ষমতা যে বয়ানটা বিশ্বাস করাইতে চায় সেটা ধাক্কা খাইছে। সেই জন্য ক্ষমতার আশেপাশে থাকা বা যারা ক্ষমতায় যাইতে চায় তারা ইলিয়াসের উপরে ঝাঁপায় পড়ছে। আরে সর্বনাশ, বিপজ্জনক লোক, এটা তো থামাইতে হবে। অনেকে আমারে বলে যে আপনি বিএনপির পিছে কেন লাগিছে? আমি বিএনপির পিছে লাগি না। আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণের ফল হইতেছে বিএনপি তাদেরকে পছন্দ করে যারা সোহাদির বডিগার্ড, প্রেমিক, হ্যাঁ মুজিব প্রেমিক যারা, তাদেরকে বিএনপি প্রচন্ড 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 প্রেম দেয়। তারা খুঁজতে 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 দেখলাম যারা বিএনপি বাপু দেয় তাদেরকে বিএনপি প্রচুর প্রেম দেয়। যেমন ধরেন মতিউর রহমান, দেখেন সে কি বলে এই গ্রেনেড হামলা নিয়ে। গ্রেনেড হামলায় তারেক রহমানের শাস্তি হয়, সে সন্তোষ প্রকাশ করেছে। গ্রেনেড হামলায় তো সবাই খালাস পেয়ে গেছে, তাই না? তাইলেও কেন সন্তোষ করেছিল যে তারেক রহমান একটা সাইজ হয়েছে। এইরকম একটা লোক, এরকম একটা জাউরাক, তাও বিএনপি পছন্দ করে। তাকে বাঁচানোর জন্য একটা ঝাঁপে পড়লো সব বিএনপির লোকের। তোমার মতিউর রহমানকে ডিপেন্ড করার জন্য বিএনপি আগে আসছে কেন? কারণ কি জিজ্ঞেস করেন ওদেরকে। তো এটা যদি হয় যে বিএনপিটা বাম্বু দিলে তারা প্রচুর পেন দেয়, তো তাহলে তরিকাটা ট্রাই করে দেখা যেতে পারে। হ্যাঁ, যদি এটা শুনে বিএনপি আমাকে একটু পেন দেয়, হ্যাঁ, কারণ আমি তো ওই যে গানটা আছে না, ওই যে একটা গান আছে না, ওই যে আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ভিপি নূর চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন, লিমিট ক্রস করেছেন। অবশ্যই ভিপি নূর ইনস্ট্যান্ট শাস্তি পাচ্ছেন। আমরা সাথে সাথে দেখেছি যে ভিপি নূরের অবস্থা কি হয়েছে। আমি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যদের মতো দেশপ্রেমিক সাংবাদিক যারা গণতন্ত্রের পক্ষে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অকুতভয় সৈনিক, ফেসিবাদের পতনে ফেসিবাদের বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করতে এবং ফেসিবাদের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ করতে সবচাইতে যাদের বেশি অবদান তারা হচ্ছেন এই পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস। তাদের মতো এই মহান ব্যক্তিদের বিরুদ্ধে ভিপি নূরের মোসাদের দালাল, রয়ের এজেন্ট এবং মহাদুর্নীতিবাজ বিতর্কিত রাজনীতিবিদ এই ভিপি নূরের এবং বিচ্যুত ডেভিয়েটেড রাজনীতিবিদ ভিপি নূরের চরম অসভ্য কথার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। দর্শক, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যদের সম্পর্কে কথা বলতে হলে, গালি দিতে হলে কয়েক হাজার বার ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে তারা মজলুম। তারা হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজম করে, আন্দোলন করে, সাংবাদিকতা করার কারণে তারা দেশে থাকতে পারেনি। তাদের পরিবারের লোকজন, এক একজনের মা বাবা মারা গেছে, শেষ মুহূর্তে কবর দিতে শেষকৃত্য আসতে পারেনি। ইলিয়াসের ক্ষেত্রে এটা ঘটেছে, পিনাকির ক্ষেত্রে এটা ঘটেছে। তারা দেশে একটা স্মার্ট এবং উন্নত জীবনযাপন করতেন, সেখানে তাদেরকে আমেরিকা যে, ফ্রান্সে যে অনেকটা মানবেতর জীবনযাপন করতে হয়েছে। অনেকে মনে করেন যে ইউরোপে যেতে পারলেই মনে হয় খুশি। না, এটা অনেকের ক্ষেত্রে হয়তো বা আপনি ডে লেবারার, আপনি মনে করেন যে ইউরোপে যে ওখানে ডে লেবারার হলেও লাভ, কিন্তু বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত তাদের জন্য কিছুতেই ইউরোপে যেতে পারলে ভালো কিছু না, বরং তারা বাংলাদেশে থাকতে পারলেই ভালো। এই জন্য যারা উচ্চশিক্ষিত বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল, কোনো প্রয়োজনে ইউরোপে যেতে হয়েছে বা অ্যাসাইলাম সিক করতে হয়েছে, তারা দেশে ফেরার জন্য উদ্গ্রীব এবং সুযোগ পেয়েছে যারা, তারাই দেশে ফিরে এসেছে। এক কথায় ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য তারা মজলুম, তাদেরকে পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশ থেকে জীবন বাঁচাতে। অতএব এরকম একজন মজলুমদের সম্পর্কে কথা বলতে হলে অবশ্যই হিসাব নিকাশ করে কথা বলতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, পালিয়ে যে অ্যাসাইলাম পেয়ে তারা কি বসেছিল? না,
হাসিনার মসনদ যদি কেউ কাঁপিয়ে থাকতে পারে জুলাই আন্দোলনের আগে, এই ইলিয়াস এবং পিনাকি কাঁপিয়েছে। যার ফলে আওয়ামী লীগের লোকজন মির্জা ফখরুল বা বিএনপি এদের নিয়ে ওরকম ভাবতো না, কারণ জানে যে এরা কোনো আন্দোলন করতে পারবে না। কিন্তু ইলিয়াস পিনাকিকে মোকাবেলা করার জন্য সিআরআই কোটি কোটি টাকা খরচ করত। ইলিয়াস পিনাকির বিরুদ্ধে আওয়ামী লীগ জুতা মিছিল করেছে, ইলিয়াস পিনাকির বিরুদ্ধে মামলা দিয়েছে হাসিনা, তার পরিবারের লোকজনকে হয়রানি করেছে, যেটা অনেক ক্ষেত্রে মির্জা ফখরুলকেও করেনি। একটা সময় পর্যন্ত হাসিনার জম ছিল ইলিয়াস পিনাকি, আওয়ামী লীগের জম ছিল ইলিয়াস পিনাকি। আজকে জামাত বিএনপির অনেকে বড় বড় কথা বলেন, জামাত বিএনপির বড় বড় নেতারা লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে সারাক্ষণ ইলিয়াস আর পিনাকির বক্তব্য শুনতেন। জামাতের নেতারা যখন কোথাও যেতে পারতেন না, ভার্চুয়াল প্রোগ্রাম করতেন, তখন ইলিয়াস পিনাকির বক্তব্য শুনে সেটা নোট করতেন, আর ভার্চুয়াল প্রোগ্রামে সে নোট দেখে দেখে বক্তব্য দিতেন। আজকে আপনি সেই ইলিয়াস পিনাকিকে গালি দেন, ভুলের ঊর্ধ্বে কেউ না, ইলিয়াস পিনাকির ভুল আছে, অনেক কিছুর ক্ষেত্রে আমরা দ্বিমত পোষণ করি, সমালোচনা করি, কিন্তু ইলিয়াস পিনাকির অবদান কি এটা তো আপনাকে মনে রাখতে হবে। আজকে ভিপি নূর ইলিয়াস পিনাকিকে গালি দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেয়, কি বলে যে এরা ভিউ ব্যবসায়ী, ইউটিউবার, এদেরকে কেউ দাম দেবে না, কেউ রিয়াকশন দেবেন না, এরা ডলার কামানোর জন্য এটা করে। দর্শক, আপনারা জানেন যে যারা ইউরোপে আছে তারা এক একটা ভিডিও বানাতে ইলিয়াস পিনাকি যে টাইপের ভিডিও বানায়, যেমন ইলিয়াস ভিপি নূরের বিরুদ্ধে যে ভিডিওটা বানিয়েছে 47 মিনিটের, ওইটা বানাতে যে পরিশ্রম হয়েছে, যুক্তরাষ্ট্রে ওই সময়টায় অন্য কোনো কাজ করলে এর চেয়ে বেশি লাভ হতো। দেশের স্বার্থে, জাতির স্বার্থে এরা ভিডিও বানান, বক্তব্য দেন, জাতিকে সতর্ক করেন এবং জনগণ তাদেরকে গ্রহণ করে, তারাই সবথেকে জনপ্রিয়। তো তাদেরকে, শুধু তাদেরকে না, যে কোনো অনলাইন অ্যাক্টিভিস্টকে যারা ভিউ ব্যবসায়ী বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি তাদেরকে গারল এবং মূর্খ মনে করি। সে জামাতের মহানগরী আমির হলো, তাকে ওর 14 গোষ্ঠী মূর্খ, রাজনীতি বোঝে না। যে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিউ ব্যবসায়ী বলে গালি দেয়, ও জীবনে মেম্বার হতে পারবে না, ও জামাতের জেলা আমির হোক আর মহানগরী আমির হোক, লিখে রাখে, কারণ জানেই না যে রাজনীতিটা কি, পৃথিবীর রাজনীতিটা কিভাবে চলে। হাসিনার পতন হয়েছে যে প্রথমে অনলাইনে, এটাই জানে না, কারণ মূর্খ। তখন এই ইনফ্লুয়েন্সার, অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদের ভূমিকা কি ছিল মনে নাই? ফেসিবাদী আমলে রাজনীতি ছিলই তো এই ইউটিউব ফেসবুকের রাজনীতি। এখনো ইউটিউব ফেসবুকে যদি কোনো একটা বিষয় ঝড় তোলা যায়, ওইটি রাজনীতি। মাঠের আন্দোলন দিয়ে কিছু হয় এখন? হাসিনার আন্দোলনে, আই রিপিট, এবং হাসিনাদের বিশ্লেষণ এটা, মাঠে পতনের আগে তাদের অনলাইনে পতন হয়েছে। একটা সময় ছিল যে আপনারা রাজনীতিবিদরা অনলাইন অ্যাক্টিভিটির আব্বা আব্বা বলতেন, সারাক্ষণ তাদের বক্তব্য শুনতেন, আর এখন আপনাদের বিপদ উদ্ধার হয়ে গেছে, এখন তাদেরকে ভিউ ব্যবসায়ী বলে গালি দেন। আপনি বুঝেন? আপনি তো মূর্খ। ভিউ কি এটা বুঝেন আপনি? মিডিয়া কি, সোশ্যাল মিডিয়া কি, সিটিজেন জার্নালিজম কি, সেখানে ভিউ যে কম্পোনেন্ট, এটার সিগনিফিকেন্স কি, এটা আপনি বুঝেন? আপনি তো মিডিয়া ম্যানেজমেন্টের একটা লাইনও বলতে পারবেন না। ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম কি, হাউ ইট ওয়ার্কস, ডু ইউ নো ইট? আপনি মূর্খ মিডিয়া বিষয়ে, আর আপনি একজন অনলাইন অ্যাক্টিভিস্টকে আসেন ভিউ ব্যবসায়ী বল। আপনি তো এনাফ চোর, এটা তো একটা বৈধ ব্যবসা, আপনি বলে এটা করেন, আপনি খান রাষ্ট্রের টাকা মেরে, আপনি করেন দুর্নীতি, আপনি করেন চাঁদাবাজি, মাদক ব্যবসা, আপনি অনাথের টাকা মারেন, আপনি অনলাইন অ্যাক্টিভিস্টদের আসেন ভিউ ব্যবসায়ী বলতে। আমি একটা বিষয়, কিছু কিছু বিষয়ে পর্যালোচনা করেছি, তার মধ্যে এটা একটা। বিশেষ করে জামাতের মধ্যে যারা অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিউ ব্যবসায়ী বলে গালি দেয়, আমি খোঁজ নিয়ে দেখেছি ওরা প্রত্যেকে এনাথ চোর, ওরা এনাথের টাকা মেরে খায়। তো দর্শক, এই ইলিয়াস পিনাকি ছিল একসময় রাজনীতির আমির, ওরাই ছিল সবার মাথার তাজ, হাসিনাকে দৌড়ের উপর রাখতো। এমনকি হাসিনা পালানোর পরও ধানমন্ডি 32 ভাঙা, এটা আওয়ামী লীগ ফেরার রাস্তা বন্ধ করে দিয়েছে, এটা পিনাকি ভট্টাচার্যের অবদান। ওদের মনোবল একদম ভেঙে ফেলেছে। আওয়ামী লীগ ভারতে পালানোর পর বিএনপি জামাতের কাউকে হত্যার হুমকি, জবাই করার হুমকি দেয়নি, কিন্তু আওয়ামী লীগ, হাসিনা নিজে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে কয়েকবার বক্তব্য দিয়েছে। তাহলে বুঝেন যে পিনাকি ভট্টাচার্য কি। আপনার বিরুদ্ধে তো হাসিনা বক্তব্য দেয়নি। আওয়ামী লীগের লোকজন টেলিগ্রাম চ্যানেলে তাদের প্রোগ্রামে পিনাকি ভট্টাচার্যকে জবাই করার ঘোষণা দিয়েছে। এমনকি ফ্রান্সে জবাই করে প্রয়োজনে সেখানে 10 বছর 12 বছর জেল খাটবে, তারপরে তাকে জবাই করবে, এই ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। এরকম ফেসিবাদ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, দেশপ্রেমিককে তুচ্ছ তাচ্ছিল্য করে যা ইচ্ছা তা গালিগালাজ করেন বিভিন্ন, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। হ্যাঁ, ইলিয়াস পিনাকি অবশ্যই ভুল আছে, তার আপনি রিফিউট করেন, তার সমালোচনা করেন, কিন্তু আপনি ইলিয়াস পিনাকিকে একদম ডিনাই করেন, ইগনোর করেন, মানে তারাই সবচেয়ে খারাপ, আপনি কথিত বিশিষ্ট ব্যক্তি। এটা চরম ধৃষ্টতা, এটা অতীতকে অস্বীকার, এটা অকৃতজ্ঞ আচরণ। বিভিন্ন টের পেয়েছেন, যেমন ইলিয়াসের বিরুদ্ধে, ইলিয়াসের ভিডিওর পর নুরুল হক নূরের স্ট্যাটাসে হা রিয়াকশনের বন্যা, 1 লাখ রিয়াকশন হলে তার 90,000 হা রিয়াকশন। মানে সমাজে মুখ দেখানো যায় না, এরকম পরিস্থিতিতে পড়েছে বিভিন্ন। মজা না?
রাস্তাঘাটে বের হতে পারবেন না, কিছু না। এই অনলাইন অ্যাক্টিভিস্টরা কি পারে, সামনে আবার বিপদে পড়লে বুঝবেন। এরাই হাসিনার ফেসিবাদ থেকে আপনাকে উদ্ধার করার। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।